এই টাইপের বিষয়গুলো খুব কমন, এটা সবার বক্তব্যে আসবে। আমাদের যেটা লিখিত আছে সেখানে আমরা জমা দিয়ে দিয়েছি। আমি একটু অন্যান্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোকে একটু কথা বলতে চাই। সব বিষয়ে কথা বললে আসলে সময়ের মধ্যে হবে না। প্রথমত আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং সচিবালয়ের সকলকে ধন্যবাদ জানাতে চাই অত্যন্ত সাহসী একটা ভূমিকা নেওয়ার জন্য, যে আমরা প্রবাসীদের ভোট গ্রহণ করব। এতদিন কেন করি না, এটাই আমাদের কাছে একটা প্রশ্ন ছিল। আপনাদের ভীষণভাবে ধন্যবাদ জানাই। একই সাথে সাথে আপনারা আরেকটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, সেটার জন্য আমি ধন্যবাদ জানাই, যে জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ প্রতীকে করতে হবে। আমরা নিবন্ধন করি, প্রতীক নেই, কিন্তু নির্বাচনে যাওয়ার সময় জোট করে বড় দলের প্রতীকেই চলে যাই। এটা একটা সাহসী সিদ্ধান্ত হয়েছে, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। তবে একটা বিষয়ে আমাদের একটা প্রশ্ন আছে, যেটা আমরা ঠিক মতো বুঝতে পারি নাই। সেটা হচ্ছে, আমাদের দেশে প্রচুর অনিবন্ধিত রাজনৈতিক দল আছে, যারা বড় দলগুলোর সাথে নির্বাচনের আগে জোট করে। তারা যখন নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের দল 10 বছর 15 বছর বয়স, তাদের দলের আইডেন্টিফাই আছে কিন্তু নিবন্ধন নাই। এই সকল অনিবন্ধিত দল যখন নির্বাচনে অংশগ্রহণ করবে, তখন কি জোটের প্রতীকে করবে, নাকি সব মানে যোগদান করে ওই প্রতীক নেবে, নাকি স্বতন্ত্র হয়ে নির্বাচন করবে? এটা আমাদের একটু জিজ্ঞাসা আছে আপনাদের কাছে। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমি সরাসরি চলে যাই, সময় স্বল্প। প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে, বড় রাজনৈতিক দল এবং অর্থবান রাজনৈতিক দলের জন্য নির্বাচন করাটা সহজ, ছোট দলগুলো এবং যারা ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাদের জন্য কঠিন। তো আমরা যেটা জানতে পেরেছি, যদি ভুল না করে থাকি, জামানতের জন্য 50,000 টাকা বরাদ্দ করা হয়েছে। আমাদের গ্রাম অঞ্চলে অনেক মানুষ ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাদের কথা বিবেচনা করে আপনারা যদি জামানতের অর্থটা বিবেচনা করে সেটাকে পূর্বের মতো 20,000 টাকায় নিয়ে যান, তাহলে তাদের জন্য উপকার হবে। দ্বিতীয়ত যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার সময় একটা অতীতে সিডি কিনতে হতো ভোটার তালিকার জন্য। এই নতুন যুগে এসে আসলে সিডির ব্যবহার নেই। আমাদের ল্যাপটপ কম্পিউটার সিডি যে ঢুকানোর যে স্লটটা, সেটাই নেই। ইউএসবি পোর্ট নিয়ে এসে আমরা অনেক জায়গায় পাই না। এই প্রক্রিয়াটা, এবং এটার জন্য আমাদেরকে অর্থও দিতে হতো। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব যেটা, সেটা হচ্ছে, নির্বাচন কমিশনের একটা চমৎকার এবং আধুনিক ওয়েবসাইট আমরা এখন দেখতে পাই। যদি নির্বাচনী এলাকা ভেদে ওয়েবসাইটে আলাদা আলাদা করে এই জিনিসটাকে তুলে দেওয়া হয়, এবং যদি প্রয়োজন পড়ে যে এটা নিরাপত্তার সাথে সবাইকে দেখতে দেওয়া হবে না, সেক্ষেত্রে প্রার্থীকে ওই ওয়েবসাইটে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া যেতে পারে। তাহলেই তিনি ওয়েবসাইটে ঢুকে তার কি কি দেখা প্রয়োজন এবং প্রিন্ট আউট নেওয়া প্রয়োজন, তিনি নিজেই সেটা করতে পারবেন। তৃতীয় যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, আমরা অন্তর্বর্তী সরকারের প্রধানের বক্তব্যের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হতে যাচ্ছে। তো এটা নির্বাচন কমিশনের জন্য একটা বড় রকমের চাপ বলে আমরা মনে করি। সেক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা, সঠিক সময়ে নির্বাচনটা শেষ করার ক্ষেত্রে নির্বাচনে ভোট দেওয়ার যে সময়টা, যেহেতু দুটো ভোট দিতে হবে একই সাথে, আপনারা বিবেচনা করবেন যে সুষ্ঠুভাবে শেষ করার জন্য সময়টা একটু বাড়ানো হবে কিনা, এক। এবং দ্বিতীয় হচ্ছে, ওই দিনে সবার ইচ্ছা থাকবে হচ্ছে, মূল আগ্রহ থাকবে প্রতীকে ভোট দেওয়া। আমরা বারবার দাবি জানিয়েছিলাম গণভোটটা আগে করার জন্য, যেহেতু হচ্ছে না, ওই দিনই হচ্ছে। আপনারা যদি একটা নতুন নিয়ম করতে পারেন যে গণভোট প্রদানটা বাধ্যতামূলক, মানে দুটো ভোটই দিতে হবে, আমি শুধু প্রতীকের ভোটটা দিয়ে চলে যাব আর গণভোটটা প্রদান করব না, এইটা থেকে যদি বিরত থাকার কোনো সুযোগ থাকে, আমি বিবেচনায় নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। একই সাথে সাথে যেটা শুরুতে বলছিলাম, যে প্রবাসীদের জন্য আপনারা আয়োজন করেছেন, ধন্যবাদ। ভোট প্রদানের রেজিস্ট্রেশন সিস্টেম প্রচারণা আপনারা শুরু করেছেন, আমাদের চোখে পড়েছে। পাসপোর্ট এনআইডি নিয়ে প্রস্তুত থাকতে বলেছেন, আমাদের ভালো লাগছে। এই পুরো প্রক্রিয়াটার মধ্যে বিদেশে যারা অবস্থান করে সবাই উচ্চ শিক্ষিত না। এই প্রক্রিয়াটা যদি আরো খুব সহজতর করার কোনো উপায় থাকে, সেই বিষয়ে নিশ্চয়ই আপনারা বিবেচনা করবেন। এবং ভোট প্রদান প্রক্রিয়াটা যেন, আমাদের প্রচুর জনশক্তি লেবার সম্প্রদায় বিদেশে আছে, তাদের এই ভোট প্রদান প্রক্রিয়াটা যথাসম্ভব সহজতর করার যদি কোনো ব্যবস্থা থাকে, নিশ্চয়ই আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন। আমরা জাতীয় নির্বাচনের দিনে একটা বিশেষভাবে দাবি জানাতে যে সকল ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা প্রদান এবং লাইভ মনিটরিং এর ব্যাপারটা, এবং বাইরে ভোট প্রদান এবং ভোট গণনার সময় যদি সম্ভব হয় বড় স্ক্রিনের মাধ্যমে প্রদর্শন করার ব্যবস্থাটা।
আমরা রিসেন্টলি ছাত্র সংসদ নির্বাচনগুলো যেটা দেখতে পেরেছি, এই সিসি ক্যামেরার ব্যবহার এবং বাইরের প্রদর্শনটা সর্বমহলে খুব প্রশংসিত হয়েছে, যে ভিতরে কি হচ্ছে, কোনো দুর্নীতি হচ্ছে না, এটা যখন জনগণ দেখতে পারে আস্থার জায়গাটা অনেক বেড়ে যায়। তো নির্বাচন কমিশন শুরু থেকেই যেই গুরুদায়িত্ব পালন করছে, আমার মনে হয় এই ব্যবস্থাটা নেওয়া গেলে একটা চমৎকার উদাহরণ হিসাবে সৃষ্টি হবে। এর সাথে ছোট করে বলতে চাই, ভোট কেন্দ্রগুলোতে জিও ট্র্যাকিং এর আওতায় এনে তাৎক্ষণিক পরিস্থিতি মূল্যায়নের যদি একটি ড্যাশবোর্ড আপনারা তৈরি করেন, আপনাদের আইটি টিমের সাথে কথা বললেই তারা আপনাদের একটা চমৎকার প্রস্তাবনা দিবে। এরকম সেটআপ এই মুহূর্তে কিনতে পাওয়া যায়, রেডি থাকে। সো এরকম যদি একটা সেটআপ আপনারা রেডি করেন, তাহলে তাৎক্ষণিক পরিস্থিতি ব্যবস্থা করা আপনাদের জন্য অত্যন্ত সুন্দর হবে। আমি মানবিক জায়গা থেকে অনুরোধ করব যে আমাদের ভোট কেন্দ্রগুলোতে নারী, প্রবীণ এবং প্রতিবন্ধী কিছু ভোটার ভোট প্রদান করতে যায়, তাদের জন্য যদি একটু আলাদা ডেস্ক, র্যাম্প অথবা হুইল চেয়ারের ব্যবস্থা রাখা হয়, এবং যদি একটু পানি পানের ব্যবস্থা অথবা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা যদি রাখা হয় তাদের জন্য, এটা আপনাদের সম্মাননারও বাড়াবে, বাংলাদেশের সম্মাননারও বাড়াবে জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে। আমি একটু এবার অন্য বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে 2008 সালের পরবর্তীতে আমরা বাংলাদেশে কোনো ওইভাবে নির্বাচন দেখতে পাই নাই, এবং এই সময়গুলোতে আমাদের ডিজিটালের ব্যবহারটাও ছিল না। আমি মনে করি প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে, প্রচারণার মাধ্যমে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, যেখানে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে এআই এর অপব্যবহার। আমি আসলে এখন নিশ্চিত না আপনারা কিভাবে বিষয়গুলো নিয়ন্ত্রণ করবেন, কারণ এই ডিজিটাল যুগে এগুলো নিয়ন্ত্রণ করা খুব মুশকিল। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়াকে বাই করা যায়, যেটা ফেসবুকের ক্ষেত্রে আমরা বুস্টিং বলি, অন্যান্য ক্ষেত্রগুলোতে ডিজিটাল বাই বলি। অর্থাৎ ডলারের বিনিময়ে আমার প্রচারণা পত্রটা বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। এটাকে আমি একজন প্রার্থী হিসেবে আমার ফেসবুক পেজকে আপনারা মনিটর করতে পারবেন, আমার দল জাগপার পেজকে মনিটর করতে পারবেন। বাইরের একটি নতুন ফেসবুক পেজ আজকে সকালবেলা উদ্বোধন করে দুপুরে একটা পোস্ট দিয়ে তার পিছনে $1000 ব্যবহার করার পরে রাতের বেলা আমি পেজটা বন্ধ করে দিব, ওই 6 ঘন্টা আমার নির্বাচনী এলাকায় সবার কাছে পৌঁছে যাবে। এটাকে মনিটর করা এবং আটকানো আপনাদের পক্ষে ভীষণ মুশকিল হয়ে যাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে 300টা আসন যদি 3 জন করে ক্যান্ডিডেট ধরা হয়, প্রায় 1000 কোটি টাকা শুধুমাত্র ফেসবুকের মূল কোম্পানি মেটার কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এই টাকাটা আমরা চাই না দেশের বাইরে চলে যায়। সেক্ষেত্রে যদি সোশ্যাল মিডিয়া প্রচারণাটাকেই আপনারা বন্ধ করে দেন, আমার মনে হয় না কোনো বিশাল সমস্যার ক্ষেত্রে হবে যে আমরা বাইং করতে দিব না কোনো প্রার্থীকে। এটা একটা হতে পারে। সন্দেহজনক কার্যকলাপ, ভুয়া তথ্য, অনিয়ম শনাক্তে প্রযুক্তি নির্ভর মনিটরিং একটা টিম আপনাদের নিয়োগ দেওয়া উচিত বলে আমি মনে করি। নিশ্চয়ই আপনারা দিয়েছেন, কিন্তু তারপরে এখানে বাংলাদেশি অনেক বিশেষজ্ঞ এই মুহূর্তে আছে। এরকম একটা মনিটরিং টিম যদি আপনারা নিয়োগ দেন, তারা পুরো জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সর্বশেষ যেটা বলতে চাই, আমি জানি আপনারা এই নির্বাচনে আমার এই প্রস্তাবটা রাখতে পারবেন না, তারপরে আপনাদের কাছে অনুরোধ, ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে আপনারা বিষয়টা নিয়ে চিন্তা করবেন, এবং ভবিষ্যতে যারা দায়িত্ব নেবে তাদেরকে যদি সম্ভব হয় প্রস্তাবনা দিয়ে দেবেন। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, যতই আমরা বলি 25 লক্ষ টাকার মধ্যে খরচ শেষ করব বা এই ব্যয়ের মধ্যে শেষ হবে, এটা কোনোদিনই হয় না, এটা কোনোদিনই সম্ভবও না। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা হচ্ছে, নির্বাচনী প্রচারণায় ইশতেহার ব্যতীত প্রার্থীর হাতে প্রচারণার কোনো সুযোগ থাকবে না। নির্বাচন কমিশন একটি নির্বাচনী এলাকায় যদি 20টি ইউনিয়ন থাকে, 21টি ইউনিয়ন থাকে, ইউনিয়ন নির্ভর একটি করে মঞ্চ তৈরি করে দিবে। একই মঞ্চে ওই এলাকার সকল প্রার্থী উঠে সুনির্দিষ্ট টাইমে বক্তব্য প্রদান করবে। তাহলে পেশি শক্তির কোনো ব্যবহার থাকবে না, কালো টাকারও কোনো ব্যবহার থাকবে না, আমি খরচ করার জায়গাটা পাবো না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করে দিব। যখন নির্বাচন শেষে অডিট রিপোর্ট দেওয়া হয়, সেখানে আমার নির্বাচনী, আমার দল জাগপার কর্মীদের মোটরসাইকেলের তেলের খরচ আমি ওখানে দেই না। এটা আপনাদের পক্ষেও বের করা কোনোদিন সম্ভব না যে আমি আমার 1000 যে যারা কর্মী ছিল তাদের তেল খরচ কত দিয়েছি। যদি একটি বড় রাজনৈতিক দল একদিনে একটা মোটরসাইকেলের শোভাযাত্রা আয়োজন করে এবং সেখানে যদি
500 মোটরসাইকেল থাকে, সেটা তেল খরচ ওই 500 জন কর্মীর নতুন গেঞ্জি পরা, আর ওই দিনের 300 টাকা খরচ যদি আপনি যোগ করেন, ওই 3 ঘন্টার শোভাযাত্রাতেই 5 লক্ষ টাকা খরচ হয়। তো কিভাবে 25 লক্ষ টাকায় শেষ হয়, কিভাবে অডিট আপনাদের দেওয়া হয়, এটা আপনারাও ভালো জানেন, আমরাও ভালো জানি। তা আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব ভবিষ্যতের জন্য একই মঞ্চে ইউনিয়ন ভিত্তিক প্রচারণা হবে। এর বাইরে রাজনৈতিক দল, প্রার্থী, মিছিল, মিটিং, সমাবেশ, চা খাওয়ানোর আড্ডা, গণসংযোগ, মোটরসাইকেল বহর, মাইকিং, শব্দ দূষণ, পোস্টার আপনারা বন্ধ করেছেন, ধন্যবাদ। এই প্রচারণা পুরো সিস্টেমটা যদি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য নির্বাচন কমিশনের হাতে থাকে, তাহলে কালো টাকার ব্যবহার আমরা ওই জায়গাতেই বন্ধ করে দিতে পারবো। শুধু ওই যে আমার আরেক ভাই বলছিল চান্দা, ওই সময় পাহারাটা বিক্রি করতে হবে। আমি আর সময় নিব না, আমি ক্ষমা চাচ্ছি। আমি অলরেডি 10 মিনিটের জায়গায় 11 মিনিট 31 সেকেন্ড নিয়ে ফেলেছি। আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এবং আমি বিশ্বাস করি আগামী নির্বাচন আপনারা একটা এক্সাম্পল ক্রিয়েট করবেন, ভারতীয় প্রভাব মুক্ত একটি নির্বাচন আয়োজন করবেন, জনগণের সরকার যাতে গঠন হয়। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। 11 মিনিট 41 সেকেন্ডের পরে আরেক একটু হচ্ছে 12 মিনিট। ধন্যবাদ।